ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিছে আর ইউনূস স্যার অ্যারেস্ট। তো আর সমস্ত ফুল এই ওয়াকার সাহেবকে এবং সেনাবাহিনীকে মানুষ এমন ভাষায়, মানে আমি আর কোন সেনাপ্রধানকে কথা বলতে দেখিনি, মানে একদম কলিজা ভরে গেছে, মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত, কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে যে বার্তা দিছে ভাই, এটি নিয়ে প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেনাবাহিনীর যে অ্যাকশন দেখলাম, সেনাবাহিনীকে এই ধরনের ওপেন অ্যাকশন নিতে দেখা যায়নি খুব একটা। কেন সেনাবাহিনী অ্যাকশানে গেল, কেন পুলিশ গেল না, সেনাবাহিনীকেই যেতে হলো। প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধান দেখা করলেন। প্রধান উপদেষ্টা বললেন, আপনি তো ক্ষমতা দখল করতে চান, আমাকে সরিয়ে দিতে চান। উত্তরে আর্মি চিফ জানালেন, শুরু থেকেই আমি আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে, 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে, এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেসে গিয়ে মোহাম্মদ ইউনূস এখন ছটপট করছে, অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটপট করুন না কেন, যত বেশি ছটপট করবেন তত বেশি তিনি জড়িয়ে পেঁচিয়ে একেবারে লন্ডভন্ড করে ফেলবেন নিজের টোটাল নামটা। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল ঘটনাগুলো বা আসল রহস্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ, সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে, আসলে ভয়ঙ্করের চেয়ে বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে। আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে, এখন সেনাবাহিনীটাকেও ধ্বংস করবার একটি পায়তারা চলছে। এই পায়তারেরই একটা রিহার্সেল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে। এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ জাহাঙ্গীর গেটে ঘটাতে চেয়েছিল বরখাস্তকৃত সেনা সদস্যরা, তারা সেটি প্রেস ক্লাবে করেছে। গতকালকে সেনাবাহিনীর সাথে তাদের যে চাকরি থেকে বরখাস্ত হয়েছে, তারা চাকরিতে পুনর্বহালের আবেদন করেছে। সেনাবাহিনী বারবার বলছে, কদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে ধৈর্য ধরার জন্য আবেদন করা হয়েছে 8 শতাধিক, বিবেচিত হয়েছে কতগুলো, সব এবং পর্যায়ক্রমে বিবেচনাধীন আছে, এ কথা বারবার সেনাবাহিনী বলছে। কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত করবার পায়তারা চলছে। এর সবকিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করারই একটি পায়তারা। দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে, কতটা হুমকির মুখে। এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত, সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কোনো কিছু সরকারের এবং সরকার কারো ধরাছোঁয়ার মধ্যে নেই, ধরাছোঁয়ার বাইরে। এই যে বিডিআর জওয়ানরা, বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল, সেনাপ্রধান তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না, সেনাবাহিনী জড়িত না, এর সাথে জড়িত বিডিআর জওয়ানরাই। তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারা, আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত, সামরিক ট্রেনিং প্রাপ্ত। আবার আর্মি একটা শৃঙ্খলা বাহিনী, আর্মি থেকে বিভিন্ন সময়ে চাকরি থেকে নৈতিক স্খলনজনিত কারণে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে। কেউ যদি বলে যে আওয়ামী লীগের আমলে দলীয়করণের কারণে, দলীয় বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে, এটি বানোয়াট, মিথ্যে, ভিত্তিহীন কথা বলছে। সেনাবাহিনী, সামরিক বাহিনী এমন একটা বাহিনী, এটি একটি শৃঙ্খলা বাহিনী। এই বাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে ছাড় নেই, সাথে সাথে বরখাস্ত করা হয়, এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের আসলে আইন অনুযায়ী চাকরিতে ফেরবার সুযোগ নেই। তারা নানা রকম নৈতিক স্খলনজনিত কারণে তারা বহিষ্কার হয়েছেন, বরখাস্ত হয়েছেন। তারা আজকে চাকরি ফেরাবার দাবি করছেন, আন্দোলন করেছেন প্রেস ক্লাবে, যেটি জাহাঙ্গীর গেটে হবার কথা ছিল, এবং তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনা
বসবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আলোচনার অংশ হিসেবে একজন জেনারেলের নেতৃত্বে, একজন ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্বে এই সেনা সদস্যদের সাথে আলাপও করেছে। কিন্তু আলাপ হলো, আলোচনা হলো, আলোচনা শেষে তারা যখন ফিরে যাবেন তখনও এক প্রকার এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপর এক প্রকার, এটাকে যদি হামলা বলেন তাহলেও ভুল হবে না, তাদের গাড়ির সামনে শুয়ে পড়া ইত্যাদি বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমার শঙ্কা, আমার আতঙ্কের জায়গাটা এই যে যারা বরখাস্তকৃত সামরিক সদস্য কিংবা বিডিআর জওয়ান যারা, এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কে, কিংবা এদেরকে আরো বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিতে পারে, এদের অর্থ অস্ত্র যোগান দিয়ে আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা রকম ষড়যন্ত্র করতে পারে, সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী কি করছে আমি বারবার প্রশ্ন করি। পৃথিবীর দেশে দেশে বিদ্রোহী গোষ্ঠীর সূত্রপাত হয় কিন্তু এসব থেকেই। এই সন্ত্রাসীরা, এই দুষ্কৃতকারীরা, তারাই বিভিন্ন বাহিনী থেকে বরখাস্তকৃতরায় এক সময় বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখায়। এই যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, সে দেশকে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়। আমি শঙ্কিত, আমি ভীত, সন্ত্রস্ত যে এই যে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত এদেরকে কেউ কেউ নষ্ট কাজের অ্যাসেট মনে করতে পারে, এদের পেছনে অর্থ ঢালতে পারে, এই যে এদের পেছনে অস্ত্র ঢালতে পারে, ঢেলে এদেরকে বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তর করতে পারে এবং সেনাবাহিনীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাদের অন্যায় আবদার মেটানোর ক্ষেত্রে। দেখুন, সময়টা এমন হয়ে গেছে, যারা দাগী অপরাধী, যারা প্রমাণিত অপরাধী, তারাও আজকে নিরপরাধী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে। আমি কদিন আগে এক ভিডিওতে দেখলাম, করোনাকালে করোনা সার্টিফিকেট কেলেঙ্কারি করেছিলেন এমন একজন ব্যক্তির নামও নিতে চাই না, শাহেদ, আপনারা সবাই জানেন। সেই শাহেদও ভিডিওতে এসে বলছে যে তিনি নিরপরাধ, নিষ্পাপ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এখন সময়টা কিন্তু এমন, এখন নিরীহ সাধারণ মানুষ, ভালো মানুষ, তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে, আর সন্ত্রাসীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে। এই যে দেখুন, জেল থেকে জঙ্গিদের মুক্তি করে দেওয়া হয়েছে, জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে। কাজেই দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর অগ্নিগুরির মুখে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে ভুল হবে না। যে এই মুহূর্তে দেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে। বন্ধ আছে এই কারণে সরকারি নির্দেশে এটাকে বন্ধ করা হয়েছে। সরকার বলেছে যে দল হিসাবে গণহত্যার জন্য আওয়ামী লীগের দায় কতটুকু সেটা একটা বিচার করা হবে ট্রাইব্যুনালে, এবং সেই বিচার যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। এখন সেই বিচার যদি আগামী নির্বাচনের আগে শেষ না হয়, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না দলীয়ভাবে। মানে নৌকা মার্কার কোনো প্রতীক আপনারা নির্বাচনে দেখতে পাবেন না। এবং এদিকে নির্বাচন কমিশনে কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন সেটাকে স্থগিত করে রেখেছে। কাজেই ধরে নেওয়া যাচ্ছে, আর যদি নির্বাচন হওয়ার আগেই সে ট্রাইব্যুনাল থেকে রায় চলে আসে, যদি রায়টা আওয়ামী লীগের পক্ষে আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, তাহলে হয়তো আপনারা আওয়ামী লীগকে পাবেন। আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় তাহলে স্থায়ীভাবেই হারাবেন। এটি হলো বাস্তবতা। বর্তমান নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের এই হচ্ছে রাজনৈতিক অবস্থান। এটাকে এভাবেই রাখুন, এভাবেই ভাবুন। অরাজনৈতিক দলের, অরাজনৈতিক সরকারের রাজনৈতিক অবস্থান হচ্ছে এটা, যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই চালাতে পারবে না। মানে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা চলবে না, আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের ভালো মন্দ নিয়ে কথা বলা যাবে না। যাই হোক না হোক, কিন্তু আমরা তো জানি পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলগুলোর কিছু নিজস্ব ভোট থাকে। মানে যারা ওই দলটা করে, ওই দলের কর্মী, ওই দলের সমর্থক, তারা ওই দলকেই ভোট দেয়। যেমন কিছুদিন আগে আপনারা জানেন, গত কয়েক বছর আগে পাকিস্তানে ইমরান খানের যে পার্টি ছিল তেহরিক ইনসাফ, তাদেরকেও কিন্তু এরকমভাবে নির্বাচনের আগে নিষিদ্ধ করা হয়েছিল। যে তারা তাদের যে প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল, তারা প্রতীক নিয়ে ওই দলের অধীনে কোনো নির্বাচন করতে পারবে না। ওই দলের যারা সমর্থক ছিলেন, ওই দলের যারা নির্বাচন করতেন দল থাকলে পরে, তারা সবাই স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন। এবং ইন্টারেস্টিং হলো, তারাই একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিল সে স্বতন্ত্র দল। সে যাই হোক না কেন, আমি ওই আলোচনায় যাচ্ছি না। তো এখানে সেরকম কিছু হবে কিনা আমি জানি না। যদি না হয়, এবং না হওয়ার সম্ভাবনা বেশি আমার বিবেচনা এই কারণে বেশি, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগকে গত 8-9 মাসে তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেনি। কিন্তু বরঞ্চ বলা যায় আওয়ামী লীগের যে লোকগুলোর নাম কোনোই দুর্নীতির সঙ্গে জড়িত নয়, মনে করেন একটা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের একজন নেতা
অথবা উপজেলা পর্যায়ে একজন আওয়ামী লীগের নেতা, সেই দিকেও নাই ওদিকেও নাই, সে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতো। যদি এরকম কেউ থেকে থাকে, অনেকে তো বলবেন যে একজনও নাই, ধরা যাক একজন দুজন ছিল, অথবা যারা নাকি কোনো দলের নেতাও ছিল না, হয়তো সমর্থক ছিল, এমন তো আছে, অথবা কর্মী ছিল, তারাও কিন্তু নানা ধরনের মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন। কাজেই তারা যে ইলেকশন করতে পারবে না, এটা আমার কাছে মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা নির্বাচন করার সুযোগ না পায়, যদি সেখানে নৌকা মার্কা কোনো প্রতীক না থাকে, তারপরেও তো দেশে আওয়ামী লীগের কিছু ভোট আছে। কিছু লোক তো আওয়ামী লীগ করে, মনে প্রাণে করে, হয়তো বংশানুক্রমিকভাবেই করে, তার দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করতো, এরকম কিন্তু আছে। ওগুলিকে আমরা আওয়ামী পরিবার হিসেবেই চিনি। এরকম বিএনপির কিছু পরিবার আছে, জামাত ইসলামের কিছু পরিবার আছে, এটা থাকবে। তো সেই লোকগুলি কোথায় ভোট দিবে? সেই লোকগুলির জন্য আপনি কিন্তু একটা বিকল্প শুনিয়ে নিলেন যে তাদের জন্য কোনো চয়েস নাই, তাদেরকে বাকিগুলির মধ্যে ভোট দিতে হবে। তারা কোথায় দেবে ভোটটা? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন, আমি নিজেও আমাকে করেছি। তো আমি খুব ভালো জবাব পাইনি, আমি কিছু পেয়েছি, আর আমি বুঝতে পারছিলাম না এই জবাবটাই সঠিক কিনা। তো যে কারণে ঠিক 7 দিন আগে আজকে থেকে আমি একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার এই চ্যানেলে। এখন অনেকে বলবেন যে তোমার চ্যানেল তো ভাই এরকম, তোমার চ্যানেলে তো ওই ধরনের লোক যে হুমড়ি খেয়ে পড়ছে। হতে পারে, আমার তো কিছু করার নাই, আমি তো কাউকে জিয়াফত করে নিয়ে আসি নাই, গুরুজি ভয় দিয়ে নিয়ে আসি নাই, যে এখানে ওপেন, আপনি যদি আসেন আপনিও তো আমার এখানে আসতে পারেন, ভোট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ভোট দেওয়াটা খুবই সহজ। সহজ বললাম কেন? এই জরিপে, বাংলাদেশে একটা জরিপ কত লোকে ভোট দেয়, আমার এই জরিপে ৭৮,০০০ মানুষ ভোট দিয়েছেন। ৭৮,০০০ মানুষের অপিনিয়নটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই। এবং এই ৭৮,০০০ ভোটের মধ্যে ২,০০০ লোক এখানে কমেন্ট করেছেন, মানে ওনারা লিখেছেন, মন্তব্য লিখেছেন। আমি সেই ২,০০০ থেকে বেছে বেছে গোটা ১০-১৫টা আমি কমেন্টও আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। ওগুলো পড়তে চাই এই কারণে যে ওরা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের ভাবনা চিন্তাটা কী ধরনের। আমি চেষ্টা করেছি সব ধরনের মতামত নেওয়ার জন্য। আমি আগে জরিপের রেজাল্ট আপনাকে বলি, এবং জরিপ আমি কী প্রশ্ন করেছিলাম সেটাও বলি। আমার প্রশ্ন ছিল এরকম: সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? সিম্পল কোয়েশ্চেন। কিন্তু আমার অপশন ছিল এনসিপির দিকে যাবে, নাকি বিএনপির বাক্সে যাবে, জামায়াতের বাক্সে যাবে। আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না। এই 4টা অপশনের মধ্যে এখানে আমাদের যারা নাকি এই আপনার এই ধরনের জরিপে আর 4টা অপশন দেওয়া যায়, আর কি বেশি অপশন দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমি হয়তো আরও কোনো অপশন দিতাম। যাও, এই 4 অপশনের মধ্যে আমি কী পেয়েছি সেটা আমি বলি আপনাদেরকে। এনসিপির বাক্সে যাবে, এনসিপির দিকে যাবে, এটা বলেছেন 5% মানুষ, 5%। বিএনপির বাক্সে যাবে এমন বলেছেন 19% মানুষ, 19%। জামায়াতের বাক্সে যাবে এটা বলেছেন 6% মানুষ, মানে 6%। আর আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এটা বলেছেন 70% মানুষ, মানে 70%। আমার কাছে এখানে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি বলি। আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যাবে না এটা আমিও ভেবেছিলাম যে তারা যাবে না। কেন যাবে? এবং যদি আওয়ামী লীগের 70% যদি ভোট কেন্দ্রে না যায়, আমাদের এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারের যে এটা আছে, যে সুপারিশ বলা আছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো জায়গায় 40% কম ভোট পড়ে তাহলে সেই নির্বাচনটা আবার নির্বাচন করতে হবে। আমার কেন যেন ধারণা যদি আওয়ামী লীগের কেউ না যায় ভোট কেন্দ্রে, তাহলে এই শতাংশ মাঝে মাঝে এরকম কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটতেও পারে। আমি জানি না কি ঘটবে, তবে আমার কেন যেন আশঙ্কা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, যে জিনিসটা আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা আমি একটু বলি। আপনারা লক্ষ্য করুন, আমরা সারা জীবন শুনে এসেছি আওয়ামী লীগ আর যাই করুক তারা জামাতের সঙ্গে কখনো যাবে না। জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মৌলিক বিরোধ আছে, কিন্তু আওয়ামী লীগ কখনোই জামাতে ভোট দেবে না, এটাই আমার সারা জীবনের ধারণা ছিল। এখন এখানে দেখলাম যে 6% লোক বলছে তারা জামাতকে ভোট দেবে যদি তারা আওয়ামী লীগকে ভোট দিতে না পারে। মজার ব্যাপার হলো এনসিপি ইয়াং জেনারেশন আছে এবং এখানে ছাত্রলীগেরও সাবেক কিছু নেতাকর্মী আছেন, তাদের এখানে ভোট যাচ্ছে মাত্র 5%। কারণটা কি? কারণটা হলো আওয়ামী লীগকে যে নিষিদ্ধকরণ, কর্মকাণ্ড নিষিদ্ধকরণ, এর পেছনে তারা সম্ভবত এই এনসিপিকেই 1 নম্বর ভিলেন হিসাবে দায়ী করছে, যে কারণে এনসিপি কেউ ভোট দিবে বলে তারা মনে করে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।